হামজা চৌধুরী, উড়ন্ত হামজা, দুরন্ত হামজা, কখনো বাইসাইকেল কিক, কখনো আবার পানেনকা কিক। নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্র করলো বাংলাদেশ। তবে ম্যাচের স্কোর লাইনটা আপনি এভাবেও বলতে পারেন, হামজা 2, নেপাল 2, কারণ দুটো গোলই করেছেন হামজা চৌধুরী। তবে শুধুমাত্র তিনি যে গোলই করেছেন এমনটা নয়, একজন ফুটবলার গোটা মাঠে যা যা করতে পারে সবকিছুই করেছেন হামজা। তিনি অ্যাটাকে অংশ নিয়েছেন, তিনি মাঝ মাঠে বল কন্ট্রোল করেছেন, তিনি ডিফেন্স নেমে দায়িত্ব সামলেছেন, তিনি বিপক্ষ দলের উপর প্রচুর প্রেস করেছেন, খুব প্রেসিং ফুটবল খেলেছেন তিনি দুটো দুর্দান্ত গোল করেছেন, তিনি তার সতীর্থদের উজ্জীবিত করেছেন, তিনি বল ক্লিয়ার করেছেন, যা যা করা যায় সবকিছু করেছেন হামজা। কিন্তু যে মুহূর্তে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন, ব্যাস একটা জেতা ম্যাচ শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ 2-2 গোলে ড্র করল। দেখুন, এই বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হলো কিছু বিলো অ্যাভারেজ ফুটবলারের দলে থাকা এবং প্রত্যেক দিন স্টার্টিং 11-এ তাদেরকে রাখা। দেখুন, কোনো বাংলাদেশি ফুটবলের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি যা দেখি তাই বলছি। আপনি একদিকে হামজাকে রাখুন এবং অপরদিকে রাখুন এই ফাহিম, সাদউদ্দিন, সোহেল, এদের মতন প্লেয়ারদের, আপনি ওখানে ডিফারেন্সটা বুঝতে পারবেন। হামজা তো চৌধুরী তিনি গোটা ম্যাচে সবকিছু করে গেলেন। ফাহিমের যা কাজ সেটাও হামজা করেছেন, সাদউদ্দিনের যা কাজ সেটাও হামজা করেছেন, সোহেলদের যা কাজ সেটাও হামজা করেছেন। 2 সোহেলের কথা বলছি। সুতরাং তিনি যদি সবার দায়িত্বটা পালন করেন তাহলে বাকিরা কি করবেন? মানে এই হামজা চৌধুরী তার ক্লাব লেভেলে, ক্লাব ফুটবলে কোনোদিনও এরকম অ্যাটাকারের ভূমিকা পালন করেননি, কিন্তু তাকে করতে হচ্ছে কারণ তিনি জানেন তিনি না থাকলে গোল দেওয়ার কেউ নেই, একটা প্রপার নাম্বার 9ই তো নেই টিমে। এই হলো বাংলাদেশ ফুটবল টিমের অবস্থা। মানে হামজা হয়তো নিজেই ভাবছেন যে কি হচ্ছে, এতটা দিচ্ছি আমি দলের জন্য। ইভেন যখন তিনি চোট পেয়ে বেরিয়েও গেলেন তখনও বাংলাদেশ জিতছে, তার মুখে হাসি, কিন্তু মনে মনে তিনিও জানতেন যে কখন একটা গোল খেয়ে যাবো আর কি। সুতরাং এই হলো সিচুয়েশন। হামজা একজন এক্সট্রাঅর্ডিনারি ফুটবলার। আজকের ম্যাচে বাংলাদেশের প্রায় 16-17 জন তো খেললেন, হামজাকে আপনি একদিকে রাখুন, বাকি সবাইকে আরেকদিকে। হামজা একা ওই প্রত্যেকের কাজটা করেছেন। এই হলো ফুটবলার। সাউথ এশিয়ান ফুটবলে বর্তমানে হামজা যে কোয়ালিটির ফুটবলটা খেলছেন, অ্যাকচুয়ালি সেরকম কোয়ালিটি যদি আর 3-4টে চলে আসে, অ্যাকচুয়ালি সাফ রিজিয়ন ধন্য হয়ে যায়। যাই হোক, দিনের শেষে জয় এলো না, কিন্তু হামজা আরো একবার প্রমাণ করলেন তিনি দারুণ। শুরুতেই হামজার গোল দুটো একটু বর্ণনা করি। প্রথম যে গোলটা তিনি দিলেন বাইসাইকেল কিকে, আপনি দেখুন ওই জায়গাতে বাংলাদেশের আর কোনো প্লেয়ার ওইভাবে গোলটা কনভার্ট করতে পারতেন না। নর্মালি কারোর মাথাতে চিন্তাও আসতো না যে বাইসাইকেল কিক দিতে হবে, ঠিক আছে? মানে কেউ যদি বাইসাইকেল কিক ওই জায়গাতে মেরেও দিতেন তখন গোল তো হতো না, বরং সবাই কমেন্ট করতো যে কে তো মারতে এসেছে, গোল তো করতে পারে না, এমনটাই বলা হতো, তাই তো? কিন্তু হামজা ওই জায়গাতে বাইসাইকেল কিক মারলেন এবং বলটা গোলে কনভার্টও করলেন। নর্মালি ওই জায়গাতে বাকি যে কেউই যদি থাকতো একটা হেড দেওয়ার চেষ্টা করতেন, ঠিকঠাক হেড কানেক্ট হতো না, আমি এখনই বলে দিচ্ছি, কারণ বাংলাদেশের ফুটবলারদের যা হাল দেখলাম, এরিয়াল বলে কেউই দক্ষ নন। সুতরাং হামজা ওই জায়গাতেও যে একটা বাইসাইকেল কিক নিলেন, নেপালের ডিফেন্ডার তো বুঝে উঠতে পারলেন না যে ওই জায়গাতে বাইসাইকেল কিক আসবে, এবং আসলেও বলটা কোন জায়গা দিয়ে যাবে। আপনি খেয়াল করে দেখুন ওই গোলটার সময় নেপালের যিনি গোলকিপার ছিলেন তার বাঁদিকে অনেকটা জায়গা খালি ছিল, সেকেন্ড বারের দিকে কেউ ছিলেন না, কেউ ওই জায়গাতে বল আটকানোর মতন ছিলেন না। সুতরাং ওই জায়গাতে একদম সিম্পল প্লেসিং করে মেরেছেন হামজা। এমন না যে বল পায়ের অন্য দিকে লেগে গেছে, কানায় লেগে গেছে, বল ঘুরে গেছে, একদমই নয়। সুতরাং এগুলোকে বলে ক্লাস, আর কিছুই না। ওই জায়গাতে দাঁড়িয়ে যিনি থাকতেন, হামজা তখন তো উঠে এসেছিলেন, ওই জায়গাতে হামজা যদি না থাকতেন, যিনি থাকতেন একটা হেডের অ্যাটেম্প্ট করতেন, রাকিব, ফাহিম বা যে ফাহিমই থাকতেন। কেন ফাহিম আজকে শুরুতে রাইট উইং এ খেললেন আমি বুঝতে পারলাম না, ডান দিক থেকে কেন ফাহিমকে অপারেট করা হলো? রাকিবের পজিশন ডান দিক, রাইট উইং থেকে, সেখানে রাকিবকে খেলানো হয় না, খেলানো হয় তাকে ওই নাম্বার 9-এ ট্রাই করা হয়। তো আজকে রাকিবকে ডান দিকে তো খেলানো যেতেই পারতো, মোরসালিন ছিলেন না আজকে। তো আমি জানি না সত্যি বাংলাদেশের ম্যানেজমেন্ট বা কোচের মাথায় কি ঘোরে। যাই হোক, তো ওই জায়গাতে হয়তো ফাহিম থাকতেন, সেকেন্ড হাফে ফাহিম একটু চলে এসেছিলেন এইদিকে এবং মিস হতো, আমি লিখে দিচ্ছি, হতো না। এবং দ্বিতীয় যে গোলটা পানেনকা, মানে পানেনকা একটা আলাদাই আর্ট যাকে বলে। তবে সেই গোলের পিছনে অবশ্যই রাকিবেরও কৃতিত্ব রয়েছে, কারণ রাকিব পেনাল্টিটা আদায় করেছেন যাকে বলে। ওই জায়গা থেকে তিনি যে ঢুকে গেলেন বুঝে উঠতে পারেননি নেপালের ডিফেন্ডার, জাস্ট পা বাড়িয়ে দিয়েছিলেন। সুতরাং অবশ্যই রাকিবের কৃতিত্ব রয়েছে, ফাহিমের গোটা ম্যাচে কিছু কৃতিত্ব নেই। রাকিবের দ্বিতীয় গোলের পিছনে অবশ্যই কৃতিত্ব রয়েছে এবং গোল তো অবশ্যই হামজা দিয়ে গেলেন। যাই হোক, সুতরাং হামজার গোল দুটো অবশ্যই চোখ ধাঁধানো ছিল, কিন্তু শুধু গোল নয়, আপনি গোটা ম্যাচে যদি হামজার জাস্ট
মানে প্লেইং স্টাইলটা দেখেন, অ্যাটেম্প্ট গুলো দেখেন। একটা ম্যাচে আমি কি জান দিয়ে খেলছি কিনা সেটা প্রমাণ করা যায়, সেই জিনিসটা আপনি দেখেন। দেখুন জান ফাহিমও লাগিয়ে দিয়েছেন, কিন্তু কোন রকম স্কিল প্রয়োগ করেনি। বল আসছে পায়ে মেরে দেবো, উড়িয়ে দেবো। একটা জায়গায় ফাহিম বক্সের ঠিক বাইরে বল পেয়েছে, যেখানে তার কাছাকাছি সেরকম কেউ নেই। তিনি 4-5টা টাচ খেলে বলটা নিয়ে আর একটু বাঁদিকে আসতে পারেন, সেখান থেকে একটু সময় নিয়ে একটা লং শট মারতে পারেন যদি কেউ থাকে, বা অ্যাকচুয়ালি কাউকে ওঠার সুযোগ দিন। বল পায়ে এসে চলো বল ক্লিয়ার করি, কোনো দিকে তাকাবো না, নো ননসেন্স ক্লিয়ারেন্স এগুলোকে বলে। ফাহিম ঠিক সেই কাজটাই করছে। ঠিক একই জায়গাতে আপনি হামজা চৌধুরীকে দেখুন, কোনোদিনও হামজা এই কাজটা করবে না, করবেনই না। ইভেন একজন ফুটবলার যার মাথায় একটু হলেও বেসিক ফুটবল নলেজ রয়েছে সে করবেই না। সে ফাঁকায় দাঁড়িয়ে রয়েছে, সে সেকেন্ড বল পেয়ে গেছে, তো কেন মানে কোনো প্রেশার নেই চারদিক থেকে, কেন সে শট মারবে? হামজার কথা যেটা বলছিলাম, ফার্স্ট হাফে হামজা, তিনি ফার্স্ট হাফেই তো ছিল না, সেকেন্ড হাফে যাই হোক, তিনি ওই যে ছুটে, সেকেন্ড হাফে প্রবাবলি তিনি ছুটে এসে ওই যে একটা প্রেস করলেন, হ্যাঁ, নেপালের ডিফেন্ডার তার পায়ে বল রয়েছে, হামজা সেই দূর থেকে আসছে, তো ওই জায়গাতে তিনি যে প্রেস করলেন এবং একটা ট্যাকেল করলেন, স্লাইডিং ট্যাকেল, তার পা থেকে বল বেরিয়ে গেল, এবং ওই বলটা বেরিয়ে যাওয়ার পর নেপালের ডিফেন্ডার দৌড় মারলেন না, কিন্তু হামজা স্লাইডিং ট্যাকেল করে মাঠে উঠে আবার সেই বলটা চেস করতে গেলেন। শেষ পর্যন্ত কিছু হয়নি, কিন্তু এই যে প্রেসিং ফুটবল, এই যে একদম জান লড়িয়ে দেওয়া, এই জিনিসটা হামজার খেলায় চোখে পড়ে। ফ্রি কিকের সময়ও তিনি এসে বল ক্লিয়ার করছেন, তিনি মাঝ মাঠে বল কন্ট্রোল করছেন। হামজা এবং তার সাথে জামাল ভুঁইয়া, এই দুজনের মাঝ মাঠে যে কম্বিনেশন, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বর্তমানে যাকে বলে প্রাণ ভোমরা টাইপের। হামজা তিনি উপরে কেন উঠতে পারছিলেন বা কেন উঠছিলেন, কারণ নিচে ওই জামাল ভুঁইয়া ওই জায়গাটাতে সামলেছেন। তাই ইভেন হামজার গোলের পিছনেও তো জামাল ভুঁইয়ার অবদান রয়েছে, ওই যে পাসটা তিনি বাড়ালেন ওই জায়গাতে। আমি বলছি, আবারও আমি বলছি, ফাহিম বা ওই টাইপের কেউ থাকলে তিনি ওখান থেকে নিজেই শট অ্যাটেম্প্ট করতেন, শিওর। মানে কি বলবো, অতিরিক্ত হিরো হতে যাওয়া নাকি আমি সব পারি আমি জানি না, সিরিয়াসলি। কোচ কেন এদের খেলাচ্ছেন কোচই জানেন, কিন্তু আমি তো প্লেয়ারদের দেখছি, সুতরাং প্লেয়ারদের দেখে আমার যে উপলব্ধি এটাই, আর কিছুই নেই। বাদিক থেকে জায়ান আবারও দুর্দান্ত, কিন্তু যখনই জায়ান থাকছেন না বাদিক পুরো খালি। সাদউদ্দিন তাকে আজকে ডান দিকে খেলানো হয়েছিল, কিন্তু শুরুতেই 10 মিনিটের মাথা দিয়ে এরা পুরো দিয়ে দিয়েছিলেন বল। ওই জায়গাতে নেপালের জায়গায় যদি ভালো কোনো টিম থাকতো ওখান থেকে ম্যাচ ফিনিশ করে দিত, কারণ দুটো প্লেয়ার ওই দিক থেকে উঠে গেছিল। এবং যে গোলটা প্রথম খেয়েছে নেপাল, তার পিছনেও সাদের অবদান রয়েছে, কারণ সাদ দেখলেন হামজা দৌড়াচ্ছেন, সাদ বুঝলেন যে আমার দায়িত্ব শেষ, হামজা রয়েছেন তো ক্লিয়ার করে দেবেন। ওই জায়গাতে যখন একটা প্লেয়ার বক্সের বাইরে থেকে শট অ্যাটেম্প্ট করছে, তখন আপনি বক্সের বাইরে গিয়ে তাকে ট্যাকল করার চেষ্টা করুন। মিস হলে হবে, সেটা তো হয়েই এসেছে, আপনি কি পিছনে বল হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এই শট নেবেই, আপনি বুঝে গেছেন একটা শট নেবেই, সুতরাং সেই শটটা আমাকে ব্লক করতে হবে, আমি গা দিয়ে ব্লক করবো। পিছনে হাত দিয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকা মানে তো তাই, ওই প্লেয়ারের সামনে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছি। অ্যাটেম্প্ট করুন, ওই জায়গা থেকে একটা ট্যাকল করার চেষ্টা হোক, আপনাকে কাটিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে, তখন বোঝাই যাবে আপনি ওই জায়গাতে মানে ওই জিনিসটা করতে আপনার সামর্থ্য নেই, কিন্তু আপনি ট্রাই করুন। বক্সের মধ্যে ওই জায়গাতে দাঁড়িয়ে কি লাভ হলো, ওখান থেকে ইজিলি অ্যাটেম্প্ট চলে এলো। সুতরাং এটাই ডিফেন্স, বাংলাদেশের যে দ্বিতীয় গোলটা তারা খেলো পুরো ডিফেন্স লাইনের দোষ, এবং ডিফেন্স লাইনের মধ্যে গোলকিপারও পড়ে। একজন গোলকিপার ওরকম একটা স্পট কিকের সময় গোলকিপারকে তার ডিফেন্স লাইন সাজাতে হয়, তাই তো। এবং যদি ফার্স্ট বারে দু তিনজন ওই জায়গাতে থাকে, তাহলে বুঝতেই হবে যে ফার্স্ট বারে একটা জটলা তৈরি হবে এবং সেখান থেকে বল ঢুকে যেতেই পারে। তাহলে অ্যাকচুয়ালি একজনকে ফার্স্ট বার পুরোপুরি দেওয়া হোক, তো ফার্স্ট বার পুরোপুরি ওপেন হয়ে গেল, বল ঠিক ওই দিক থেকে এলো, এবং ওই জায়গাতে গোলকিপারে কিছু করার থাকে না। লোকে মিতুল মার্মাকে দোষ দিচ্ছেন আমি জানি, কিন্তু ওই জায়গাতে বল ধরা মুশকিল, কিন্তু তার আগে পর্যন্ত আপনি ওই জায়গাতে ব্যাপারটাকে কন্ট্রোল করতেই পারেন ঠিকঠাক প্লেয়ার রেখে। একজনকে ফার্স্ট বারে রাখা হোক, বল যেহেতু আসছে ফার্স্ট বার দিয়ে, তাহলে ফার্স্ট বারে একজন থাকুক, ধরে রাখুক, সবাই মিলে যদি বলের দিকে যায় আমি হেড দেবো, বল ক্লিয়ার করবো, তাহলে তো ওই হবে। বল একবার বেরিয়ে এসেছিল আর গোলকিপার আর কিছু করার ছিল না, ওই জায়গা থেকে বল ক্লিয়ার করা যেত না। দুনিয়ার যে কোনো গোলকিপার থাকলে ওই জায়গা থেকে গোল ক্লিয়ার করা যায় না। আমি এর আগেও একটা গোলের এরকম এক্সাম্পল দিতে পারি। হামজা যে গোলটা দিয়েছিলেন হংকং বা সিঙ্গাপুর কোনো একটা ম্যাচে, মনে আছে, ফার্স্ট বার দিয়ে যে বলটা ঢুকলো, ফ্রি কিক নিয়েছিলেন হামজা, সেম গোলকিপার যদি ওই জায়গাতে থাকেন এবং বল যদি ফার্স্ট বার দিয়ে ঢোকে,
গোলকিপারে কিছু করার থাকে না। এক্ষেত্রেও সে একটা জটরার মধ্যে দিয়ে বল ঢুকলো, দোষ তার রয়েছে, কিন্তু বল বেরিয়ে আসার পর আর কোনো কিছু করার ছিল না। তাকে আগেই ওই জায়গাতে ফার্স্টবারে ওই জায়গাটা সামলাতে হতো, সেটা তিনি করতে পারেনি। পুরো ডিফেন্স লাইনের দোষ, ইনক্লুডিং গোলকিপার। সুতরাং আর কি, এভাবেই গোল বাংলাদেশ খেয়েছে। এর আগের ম্যাচটা তো সেম, লাস্ট মোমেন্টে গোল খেয়েছিল, ইজি ম্যাচ, তারা জিতে এসেছিল ওই ঘরের মাঠে 3-4 যেটা হেরেছিল বাংলাদেশ। যাই হোক, তো এই হলো সিচুয়েশন। আর আবারও বলছি যে বাংলাদেশ এই বিলো এভারেজ ফুটবলারদের দিয়ে ম্যাচ জেতা যাবে না। হামজা এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেবেন। আজকের ম্যাচে সমিত সোম নামলেন এবং তারপরেই খেলাটা খুললো। যদিও শেষ দিকে সমিত সোমকে সেভাবে চোখে পড়েনি, কারণ তার সঙ্গে যারা ছিলেন তারা বুঝতেই পারছেন কিরকম, মানে ফরওয়ার্ড পাস কটা এসেছে গোটা ম্যাচে ফরওয়ার্ড পাস কটা এসেছে। বল পজিশনে হয়তো বাংলাদেশি বেশি থাকবে, পাসও তারা প্রচুর খেলেছে, কটা ফরওয়ার্ড পাস। ম্যাক্সিমাম অ্যাটাক জায়ান যখন ছিলেন, 2-3 জনের মাঝখান থেকে জায়ান বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, এটা খুবই এক্সেপশনাল, খুবই ভালো প্লেয়ার তিনি। কিন্তু তাছাড়া আর কিউবা মিচেলকে নামার হলো সেই 10 মিনিট বাকি থাকতে। তো প্লেয়ারদের যদি খেলানোই না হয় এবং ফাহিমদের মতো প্লেয়ারকে টিমে রাখা হয়, তাহলে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই, ফিউচার বলে কিছু নেই, টিমে এগোবে না। টিমে ভালো প্লেয়ার আসছে, তাদেরকে কাউকে নেওয়া হচ্ছে না, কাউকে নেওয়া হচ্ছে, খেলানো হচ্ছে না, তাহলে নেপালের এগেনস্টও যদি ঘরের মাঠে 2-2 ড্র হয়, তাহলে বাংলাদেশ ফুটবল কোন জায়গাতে পৌঁছাতে পারবে? অথচ টিমে ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু টিমটা এগোতে পারছে না। তার কারণ তো আর কিছু বলার নেই। আজকের এই বাংলাদেশ নেপাল ম্যাচে ভালো খেলেছেন হামজা, 10-এ 10 এবং 10 আউট অফ 10 নিঃসন্দেহে। জামাল ভুঁইয়া ভালো খেলেছেন, সমিত সোম ঠিকঠাক, জায়ান খুব ভালো খেলেছেন, তাকে চোখে পড়েছে যাকে বলে। রাকিব চেষ্টা করেছেন, যদিও শেষ দিকে রাকিবেরও দোষ ছিল। ফাহিম খুব বাজে, ফাহিমকে চোখে পড়েছে যে বাজে খেলছেন। কিছু প্লেয়ারদের চোখে পড়ে না, কিন্তু ফাহিমকে চোখে পড়েছে যে বাজে খেলছেন। চলো একটু মাথায় মেরে দিলাম, মাথায় না আঙুলে, সরি মাথায় রাকিবের পা লেগেছিল, আঙুলে, ওটা লাস্ট মোমেন্টে একটা পা ঠিকিয়ে দেওয়া যাকে বলে। গোলকিপার বল ধরে নিয়েছে, তারপরে মাঝ মাঠে এক জায়গাতে বল পা ঘোরাচ্ছেন, মানে ফুল স্পিডে পা ঘুরিয়ে দিচ্ছে, বল লাগলে পায়ে উড়ে যাবে, কোথায় উঠবে কেউ জানে না। তো এরকম ভাবে মুশকিল। যাই হোক, এরপরে ভারতের এগেনস্টে বাংলাদেশের ম্যাচ রয়েছে। আজকে ভারতের একটা ম্যাচ ছিল ভুটানের এগেনস্টে, যদিও আমি ম্যাচের ফলাফলই জানি না, কারণ ক্লোজ ডোর ম্যাচ ছিল। এবং আমি সত্যি ক্লোজ ডোর ম্যাচের কোনো লজিক বুঝতে পারি না, কেন খেলা হয় ক্লোজ ডোর ম্যাচ? আর যদি খেলা হয়ও, তাহলে সেটা জানান দেওয়ার কি দরকার? এমনি খেলুক, সমর্থকদেরও জানানো হবে যে ক্লোজ ডোর ম্যাচ হবে, তারপরে ম্যাচ দেখানো হবে না। এনিওয়ে, 18 তারিখ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। ভারতের হালও খারাপ, বাংলাদেশ যা খেলছে স্কোর লাইন অনুযায়ী খারাপ। যতই হামজার মতন 2-1 এক্সেপশনাল ফুটবলার থাকুন না কেন, স্কোরবোর্ড এরকম হলে ঘরের মাঠে মনে হয় বাংলাদেশ হামজা আসার পর থেকে একটা ম্যাচও জিততে পারে না। জিতেছে একটা, ভুটান বা সামথিং ছিল। যাই হোক, বাট নেপালকে হারাতে হবে। তো এফসি এশিয়ান কাপে তারা খেলবে, এই যে স্বপ্ন দেখছে, এটা কিভাবে সফল হবে, তাই না?